সকাল প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্টস পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে আজকের পর্ব। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, খুবই কমন একটা সমস্যা। নারী, পুরুষ, বৃদ্ধ বা শিশু নির্বিশেষে প্রায় সব বয়সের মানুষই তাদের জীবনের কোনো না কোনো সময়ে এই রোগটিতে আক্রান্ত হতে পারে। সেটা হচ্ছে মূত্রনালীর প্রদাহ বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যেটাকে আসলে সাধারণ মানুষ বেশিরভাগ ক্ষেত্রে প্রস্রাবের ইনফেকশন বলে চিহ্নিত করে থাকে। তো এই বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলবো যে কেন হচ্ছে, কাদের বেশি হচ্ছে এবং এর লক্ষণগুলো কি কি, পরবর্তীতে এর চিকিৎসা পদ্ধতিটা কেমন হয়, এই বিষয়গুলো নিয়ে সার্বিকভাবে আজকে আলোচনা হবে। আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশে অত্যন্ত খ্যাতনামা একজন চিকিৎসক, আমাদের আজকের আমন্ত্রিত অতিথি মেজর জেনারেল প্রফেসর মোহাম্মদ শহীদুল ইসলাম, এসজিপি, অবসরপ্রাপ্ত, সিনিয়র কনসালটেন্ট, ইউরোলজি বিভাগ, ইউনাইটেড হসপিটাল। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি যেহেতু সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা প্রস্রাবের ইনফেকশন বিষয়ে কোনো কিছু জানতে চান এবং সরাসরি কথা বলতে চান আমাদের আজকের বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে, সেক্ষেত্রে আপনাদেরকে যেই নাম্বারটিতে ডায়াল করতে হবে সেটি টিভি স্ক্রলে একটু পরপর দেখতে পাচ্ছেন। স্যার, শুভ সকাল, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আচ্ছা স্যার, আমরা তো আজকে ইউটিআই নিয়ে কথা বলবো এবং আমার মনে হয় যে সাধারণ মানুষ ইউটিআইকে বেশি চেনে যে প্রস্রাবের ইনফেকশন বলে, বা প্রস্রাবে একটু জ্বালা পোড়া হলে অনেক ক্ষেত্রে তারা মনে করে যে তাদের ইউটিআই হয়েছে। তো শুরুতে একটু আপনার কাছে জানতে চাই যে আসলে মেডিকেলীয় ভাষায় যে ইউটিআই বলতে কি বোঝানো হয়? আপনি খুব সুন্দর কথা বলেছেন যে আসলে এই মূত্রতন্ত্রের প্রদাহ এরকম শব্দ বাংলায় বললে বেশিরভাগ রোগী বোঝে না, তারা ইউটিআই বলতেই বেশি অভ্যস্ত, অথবা ইউরিনারি ইনফেকশন হয়েছে। এটা আপনারা জানেন যে শরীরে যে কতগুলো দূষিত যে পদার্থ বের করে দুটো কিডনি মানুষের শরীরের পিছনে, একেবারে আমি যদি ছবিটা দেখাই, আপনি দেখেন যেখানে দুটো কিডনি আছে, ঠিক কিডনির নিচে দুটো নল আছে, এর নিচে মূত্রথলি আছে, মূত্রথলির পরে ছোট্ট একটা নল দিয়ে মেয়েদের প্রস্রাবটা বের হয়ে যায়। পুরুষদের মূত্রথলির নিচে একটা সুপারির মতো গ্রন্থি থাকে, প্রোস্টেট বলি আমরা, এর নিচে লম্বা একটা নল, প্রায় ধরুন 20-22 সেন্টিমিটার একটা নল দিয়ে বেরিয়ে যায়। এই যে কিডনি থেকে এই নল বেরিয়ে গেল, এই পুরো অংশটাকে আমরা মূত্রতন্ত্র বলি। এই অংশে যে যদি কোনো প্রদাহ হয় এটাকে আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলি, ইউটিআই বলি। তো এটা সাধারণত দেখা যায় যে যদি মূত্রথলি এবং তার নিচের অংশে হয় আমরা বলি এটাকে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট, নিচের অংশে, উপরে হলে আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলি। আচ্ছা স্যার, এই যে আপনারা যে প্র্যাকটিস করছেন ইউরোলজিস্ট হিসেবে, আপনি অনেক বছর ধরে ইউনাইটেড হসপিটাল এবং পাশাপাশি ইউনিভার্সাল মেডিকেল হসপিটালেও আপনি কাজ করছেন, মানে ইউটিআই পেশেন্ট আপনারা কেমন পান? হ্যাঁ, এটা কিন্তু বলা যায় যে আমি এভাবেই বলি যে ইউটিআই কিন্তু আমি বলি যে এক ধরনের হিডেন একটা প্যান্ডেমিক। প্রচুর রুগী আসে যারা আউটডোর হিসেবে বেশি চিকিৎসা নেন। ধরুন আমাদের তো এরকম এক্সাক্ট ডেটা তার নাই, তো ওয়ার্ল্ড ওয়াইড ধরে নেন যে একেবারে 150-160 মিলিয়ন রুগী আউটডোরেই দেখা যায় যে বিভিন্ন সময় চিকিৎসা নেয়। আমেরিকান ওদের ডেটাতে ওদেরই দেখা যায় যে প্রায় 1.5 বিলিয়ন মতো রুগী ওদের আউটডোরে আসে প্রতি বছর। তো এই দিক দিয়ে বলা যায় যে যথেষ্ট, এর পরিমাণটা অনেক বেশি। এর মধ্যে বেশি পাই আমরা ফিমেলদের মধ্যে। ফিমেলদের সবেজেই পাওয়া যায়, তারপরও যে ধরুন যারা একটু বয়স কম, কম্পারেটিভ 18 থেকে হয়তো 45, সেক্সুয়ালি অ্যাক্টিভ, তাদের মধ্যে কিন্তু প্রচুর। এছাড়াও মেনোপজের পরেও পাওয়া যায়, কোনো কোনো ক্ষেত্রে ছোট বাচ্চাদেরও পাওয়া যায়, দুই গ্রুপেরই পাওয়া যায়। যেমন একেবারে খুব ছোট যদি বাচ্চা হয়, ছেলেদের একটু বেশি হয়, ধরেন 6 মাস 7 মাস বয়স পর্যন্ত। এরপরে কিন্তু মেয়েদের ইউটিআইয়ের প্রমাণটা বেড়ে যায়। তারপরে যখন বিয়ে শাদী হয় তখন তো ইউটিআইয়ের আরও একটু মাত্রা বেড়ে যেতে পারে। মেনোপজ হয়ে গেলে তারপরে বেড়ে যেতে পারে। ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে বেশি হয় একটু বয়স বাড়লে, প্রোস্টেটের প্রবলেম বেশি হলে। আর তার সাথে তো কিছু আছে, যেমন ধরুন ডায়াবেটিস যাদের থাকে তাদেরও কিন্তু ইউটিআইয়ের একটু প্রবণতা বেশি থাকে, মানে রিস্ক গ্রুপে তারা বেশি থাকে স্যার বললেন। আচ্ছা, কোন বয়সের মধ্যে, আপনি তো অলরেডি বললেন যে কোন বয়সের মধ্যে, যে কোনো বয়সে ছোট বাচ্চাদের মধ্যেও আপনারা পান, ইউটিআই পান? হ্যাঁ, তো ছোট বাচ্চাদের স্যার বলছিলেন যে ফিমেলদের মধ্যে বেশি পাওয়া যায়। ফিমেলদের এর কারণ আছে। ফিমেলদের মধ্যে আসলে জেনারেলাইজ যদি আমি করি,
ফিমেলদের মধ্যে দেখুন যে ফিমেলদের যে ইউরেথ্রাটা হচ্ছে এই যে এখানে ফিমেলদের এই যে মূত্রথলি এর নিচে একটা ছোট বাচ্চাদের তো একেবারেই ছোট 1 ইঞ্চি মতো একটা ইউরেথ্রা থাকে, ছেলেদের যেটা অনেক লম্বা থাকে, এটা একটা কারণ। তারপরে খেয়াল করেন যে পায়খানার রাস্তা, মাসিকের রাস্তা, প্রস্রাবের রাস্তা এগুলো কিন্তু সব কাছাকাছি মেয়েদের ক্ষেত্রে, খুব কাছাকাছি, এটা একটা কারণ থাকে। তারপরে কিছু কিছু আছে জন্মগত ত্রুটি, যেমন এখানে আপনি দেখেন, এটা দিয়ে বোঝালে সুবিধা হবে যে এই যে মূত্রথলি এখান থেকে কিন্তু প্রস্রাব সামনের দিকে চলে যাবে, উপরের দিকে ওঠার কথা না, কিন্তু ভিইউআর ভেসিকো ইউরেটারাল রিফ্লাক্স নামে একটা কন্ডিশন আছে যেখানে এই যে নলের থেকে যে ঢুকলো এর মধ্যে মূত্রথলির মধ্যে এই জায়গায় পথটা খোলা থাকে, খোলা থাকলে প্রস্রাব যখন ব্লাডারে ভরে যায় তখন প্রস্রাব করার সময় দেখা যায় যে রেট্রোগেড উল্টা দিক দিয়ে পেশাব যাচ্ছে, মেয়েদের এটা বেশি হয়, এটা একটা কারণ। তারপরে কিছু তো হ্যাবিট তো আছেই যে প্যাম্পার্স পরায় রাখি আমরা, ওখানে ইউরিন জমে, ওটা প্রবলেম হয়। কোনো কোনো বাচ্চা কনস্টিপেটেড থাকে, তখন দেখা যায় যে ইউরিন ইনফেকশনটা একটু বেড়ে যায়। তো এইসব কারণেই মেয়েদেরটা একটু বেশি। তারপরে যেমন ধরেন যদি আরেকটু বড়দের কথা চিন্তা করি, ছেলেদের কিন্তু একটা প্রোস্টেট গ্ল্যান্ড থাকে একেবারে নিচেই, এই প্রোস্টেট গ্ল্যান্ডে কিন্তু কিছু সিক্রেশন হয় যেটা কিন্তু ইউটিআই প্রোটেকশনও করে, কিন্তু যেটা মেয়েদের ক্ষেত্রে তো এটা থাকে না, এটাও কিন্তু একটা কারণ। তো সব মিলিয়ে মেয়েদের একটু বেশি হয় ইউটিআই। ফিমেল পেশেন্ট আপনারা বেশি পান। আচ্ছা, সাধারণত আপনাদের কাছে কি কি ধরনের লক্ষণ নিয়ে রোগী আসে? লক্ষণ আমি যদি সাদামাটাভাবে বলি যে নিচের দিয়ে বললাম মূত্রথলির নিচে এই দিকের ইনফেকশনটাই বেশি হয়। তো এখানে একটা কন্ডিশন বলি আমরা লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটম, এর মধ্যে দেখুন তলপেট একটু ব্যথা করবে, তারপরে যেমন ধরুন তার ঘন ঘন প্রস্রাব হবে, একেবারে ঘন ঘন, একটু পরপরে পেশাব, একটু জ্বালা পোড়া, একটু একেবারে পেশাব ধরেই রাখা যাচ্ছে না, এরকম একটা হবে। তারপরে যদি ধরেন আরেকটু বেশি হয় তখন জ্বর আসতে পারে, বমি হতে পারে, তলপেটে ব্যথা, কিডনির সাইডে ব্যথা হতে পারে, বিশেষ করে যদি উপরের কিডনি এগুলোতে ইনফেকশন হয় যেটা আপার ট্র্যাক্ট। তো আমরা নিচে যেটা হয় সাধারণত এটাকে ব্লাডারে বেশি হয়, তো এটাকে আমরা সিস্টাইটিস বলি, উপরে হলে পাইলোনেফ্রাইটিস বলি, এটা সংখ্যা কম কিন্তু এটার সিভিয়ারিটিটা বেশি। তো সাধারণভাবে আমাদের কাছে আছে কোনো সময় একটু রক্তে প্রস্রাবের মধ্যে একটু রক্ত যাচ্ছে, এটাও অনেক সময় নিয়ে আসে। তো বেশিরভাগ রোগী জ্বালা পোড়া, ঘন ঘন পেশাব, তলপেটে একটু অস্বস্তি, অনেক সময় ব্যথা, একটু জ্বর ভাব। জ্বরটা কি মানে লো গ্রেড ফিভার থাকে? লো গ্রেড ফিভার থাকে, কিন্তু অনেক যদি পাইলোনেফ্রাইটিস আপার ট্র্যাক্টে তখন কিন্তু চিল রাইগোর কাঁপুনি দিয়ে জ্বর আসে, অনেক বেশি জ্বর আসতে পারে। এগুলোতে একটু আগেই সতর্ক হতে হবে, কারণ এগুলো অনেক খারাপও অনেক সময় হতে পারে। ইন জেনারেল ইউটিআই বেশিরভাগ রোগী আমরা আউটডোর হিসেবেই চিকিৎসা করতে পারি, কিন্তু যাদের এরকম জ্বর, একটু সমস্যা আছে, অন্যান্য প্রবলেম আছে, তাদের অনেক সময় আমাদের ইঞ্জেকশন দিয়ে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা লাগতে পারে। আমাদের মা বোনদের দেখা যায় যে আমাদের পাবলিক টয়লেট ফ্যাসিলিটিটা কম থাকে। আমাদের দেশে সামাজিক প্রেক্ষাপট যদি চিন্তা করি, যে অনেকের ইউরিনটাকে অনেকক্ষণ ধরে রিটেনশন করে রাখার একটা খুব ভালো বলেছেন। সেটা হলো যে বিশেষ করে মা বোনদের, আমাদের যে আছে ছাত্রীরা যারা আছে, ছাত্রীরা প্রায়ই মায়েরা নিয়ে আসে সাথে করে, যখন বলি যে তুমি কি ওয়াশরুমে যাও না, বলে ডাটি। আসলে এটা কিন্তু বিষয় না, বিষয় হচ্ছে ডাটি ওয়াশরুম থেকে কিন্তু যে হয়ে গেল এটা কিন্তু চান্সটা কম। হ্যাঁ, অনেক সময় যে কমোড যেটা ইউজ করছে ওখানে বসলে যদি ইনফেক্টেড থাকলে হয়তো একটু চান্স থাকতে পারে, কিন্তু ইন জেনারেল এটার জন্য কিন্তু হচ্ছে না। আপনি দেখবেন যে এই যে একেবারে লো ইনকাম গ্রুপের পিপল যেসব জায়গায় বাস করে সেখানে কিন্তু ওরকম বাথরুম অনেক কিছুই কিন্তু অত ভালো না, কিন্তু এরা কিন্তু সব ইউটিআই ভুগছে তা না। আবার একেবারে খুব সচ্ছল জীবনযাপন, সব কিছুতে সতর্ক, আলাদা কমোড, দেখা যাচ্ছে ইউটিআই হচ্ছে। এটা কিন্তু নেই, কারণ ইউটিআইটা কিছুটা আপনার নিজের থেকেই বেশি হয়। ওই যে বললাম যে প্রস্রাবের রাস্তা, মাসিকের রাস্তা এগুলো কাছে, পেশাবেতে ধরে রাখার অভ্যাস বেশি, অথবা জন্মগত কোনো ত্রুটি তার আছে, অথবা কোনো ইমিউনো কম্প্রোমাইজ, শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা কোনো কারণে কমে গেছে, অথবা ধরেন সেক্সুয়ালি অ্যাক্টিভ যারা, সেখান থেকে হতে পারে। একটা জিনিস মনে রাখতে হবে যে হ্যাঁ, অ্যাসেন্ডিং ইনফেকশন খুব বেশি কিন্তু বাইরের থেকে রোগ জীবাণু যায়। এই রোগ জীবাণু তো আমাদের ধরেন ইয়েতে যে পায়খানার রাস্তার আশেপাশে রোগ জীবাণু থাকে, ওটা নর্মাল বডির জন্য হার্মফুল না। তারপরে
যে জরায়ুর মাসিকের রাস্তার ওই আশেপাশে ওখানে রোগ জীবাণু থাকতে পারে, ওগুলো মাইগ্রেট করে উপরে চলে যায়, ওগুলো তখন ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে। তারপরে যেমন ধরেন প্রেগনেন্সি হলে তখনও হওয়ার চান্স বেশি থাকে। তো ওই যে ডার্টি বাথরুম হলে ভালো, ডার্টি বাথরুমের জন্য যে হয়ে যাচ্ছে এটা ধরে রাখার যে একটা অভ্যাস অনেকের থাকে, এটা খুবই খারাপ, এটা আরো ক্ষতিকর। এটা খুবই খারাপ। যেমন আপনি হয়তো একটা মার্কেটে গেলেন, সকালবেলায় ঢুকলেন, কোনো খবর নাই, প্রস্রাবও করলেন, এই যে শীতের রাত আসছে, আপনি ঘুমাতে যাবেন, হয়তো প্রস্রাব নিয়ে ঘুমাচ্ছেন, এগুলো করা যাবে না। মানে এই প্র্যাকটিসগুলো আপনি বলছিলেন যে কিছু আমাদের বিহেভিয়ারাল তারপরে কারণে, যে আন্ডারওয়্যার যারা পরবে, আন্ডারগার্মেন্টগুলো ক্লিন রাখতে হবে। তারপরে যখন আপনি পানি ব্যবহার করলেন, দেখা যায় যে একটু ওটা ড্রাই করলেন না, ভেজা থাকলে এটাও কিন্তু হয়তো আপনি ইয়েতে বাথরুম ইউজ করেছেন, আপনি পানি ইউজ করলেন, ড্রাই অবস্থায় না এসে আপনি ভিজা থাকলে, ওখান থেকে ওই ভিজা থাকলে ওটা কিন্তু মাইগ্রেট করে যাচ্ছে পায়খানার রাস্তার কাছ থেকে পেশাবের রাস্তায়, ওখান থেকেও কিন্তু রোগ জীবাণু ট্রান্সমিট করার একটা ভয় থাকে। আচ্ছা, পানি পান করা, যে আমরা তো সবসময় আপনারা বলে থাকেন যে পরিমিত পরিমাণে পানি পান করতে হবে। অনেকের অভ্যাস থাকে যে পানি হয়তো তিনি যতটুকু তার খাওয়া দরকার ততটুকু পান করছেন। পানি সম্পর্কে একটা জিনিস বলি, সেটা হলো যে আমাদের প্রায় প্রেসক্রিপশনে দেখবেন লেখা থাকে প্রচুর পরিমাণ পানি পান করতে। প্রচুর পরিমাণ আসলে কত প্রচুরটা তো রোগীকে জিজ্ঞেস করলে নিজেও জানে না প্রচুর কি। আসলে একটা মানুষের নরমালি, এখন শীত আসছে, শীতে কতটুকু পানি দরকার আপনার? 2 লিটার। কিন্তু অ্যাভারেজ 2 থেকে 3 লিটার পানি একটা মানুষের, যে একটা স্পোর্টসম্যান তার জন্য হয়তো একটু বেশি, তাই না? তো 2 থেকে 3 লিটার পানি আপনার লাগবে, যদি না আপনার কোনো রেস্ট্রিকশান না থাকে। রেস্ট্রিকশন মানে আপনার কিডনির কারণে ডাক্তার সাহেব বলে দিয়েছে যে আপনি পানি কম খাবেন, হার্টের কারণে পানি কম খাবেন, এরকম যদি রেস্ট্রিকশন না থাকে তাহলে কিন্তু 2 থেকে 3 লিটার মধ্যে যদি রাখেন, যদি স্ট্যান্ডার্ড গ্লাসে 4 গ্লাস 1 লিটার, তাহলে 8 থেকে 12 গ্লাসের মধ্যে যথেষ্ট। আমি তো ফান করে আমার অনেক রোগীকে এরকমও বলি, বিশেষ করে যেহেতু আমাদের মুসলমান বেশি, মুসলিম সোসাইটিতে তারা নামাজ পড়ে, আমি বলি যে 5 ওয়াক্ত নামাজে আপনি 1 গ্লাস করে পানি খাবেন, তাহলে কয় গ্লাস হলো? 1.25 লিটার কিন্তু হয়ে গেল, তাই না? বাকিটা আপনি অনেক কিছু ভাত খাচ্ছেন, এর সাথে ঝোল খাচ্ছেন, ডাল খাচ্ছেন, তখনও পানি খাবার কিন্তু হয়ে গেল, তাই না? মানে ফ্লুইডের যে নেসেসিটি বডিতে, সেটা কিন্তু ফুলফিল হয়ে যাচ্ছে অন্যান্য খাবারের মাধ্যমে হলো। আচ্ছা স্যার, আমরা অনেকেই দেখি যে রিকারেন্টলি তারা ইউটিআই এ সাফার করে থাকেন, যে একবার হলো বছরে দেখা যাচ্ছে তার 2-3 বার পর্যন্ত ইউটিআই আক্রান্ত। এই যে রেকারেন্ট ইউটিআইটা, আসলে রেকারেন্ট ইউটিআইটা হচ্ছে যে বারবার হচ্ছে। যেমন ধরেন আমরা রেকারেন্ট কাদেরকে বলি, মেয়েরা কিন্তু বেশি ভোগে এটাতে। যেমন ধরেন হয়তো 6 মাসের মধ্যেই 2 বার হয়ে গেছে, বছরে হয়তো 3 বার হয়ে গেল। এই যে ব্যাপারটা, একই রকম রোগ জীবাণু দিয়ে অনেক সময় হয়, আবার ডিফারেন্ট টাইপ অফ রোগ জীবাণু দিয়ে হতে পারে। তো রেকারেন্ট ইউটিআই যাদের হচ্ছে, প্রথমত আপনাকে দেখতে হবে যে তার টোটাল একটা অ্যাসেসমেন্ট লাগবে, যে ওনার এজটা কেমন। ওনার ফ্যামিলিতে দেখা যাচ্ছে যে জেনেটিকও কিন্তু কিছু প্রিডিসপোজিশন আছে, যে মা প্রচণ্ড রকমের ইউটিআই ভুগতেন, বোনদের মধ্যে সব ইউটিআই, তো দেখা যাচ্ছে জেনেটিক একটা ব্যাপার আছে। কিন্তু তার সাথে আমরা যেগুলো ধরে পাই, যেমন ধরুন তার ডায়াবেটিস আছে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে তার পার্সোনাল হ্যাবিটে তার পানি খাওয়ার হ্যাবিটটা কেমন, প্রস্রাব করার হ্যাবিট কেমন, প্রস্রাব ধরে রাখে কিনা, তারপরে ধরেন মেলামেশার আগে ব্লাডারটা খালি করে কিনা, পরে এটাকে খালি করে কিনা, তারপরে যেমন অনেক সময় স্পার্মিসাইডিল আমরা ইউজ করি, সেটাতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, ডায়াফ্রাম ইউজ করে মেয়েরা অনেক সময়, সেটার জন্য তো ইউরেথ্রাতে উপরে উঠে যায়, সেখানে একটা প্রবলেম হতে পারে। এই জিনিসগুলো দেখতে হবে। সিস্টেমিক ইলনেস থাকলে ওটা দেখতে হবে, তার জন্মগত কোনো ত্রুটি আছে কিনা সেটা দেখতে হবে, মোটামুটি এগুলো। তারপরে যেটা দেখা যায়, মাসিক যখন শেষ হয়ে গেল, মাসিক শেষ হয়ে গেলে তো আপনার যে বডির যে হরমোন, আপনার হরমোনটা কিন্তু উইথড্র হয়ে যাচ্ছে। হরমোন উইথড্র হয়ে গেলে যে লোকাল যে রোগ জীবাণু বললাম, কমেন্সাল যেটা থাকে, ক্ষতি করেন আপনার, সেইগুলো কিন্তু ভিরুলেন্স হয়ে যায়, সেগুলো সব মাইগ্রেট করে শুরু করে। তো এই যে একটা বললাম যে মেনোপজলে পরে এটা হতে পারে। তারপরে বললাম প্রেগনেন্সির সময়তে আপনার বডির অটোমেটিক্যালি, প্রেগনেন্সিতে যে ইউরেটার যে নালীগুলো বলেছিলাম, নালীগুলো রিল্যাক্স হয়ে যায়, প্রস্রাব একটা জমে থাকার টেন্ডেন্সি থাকে, তখন কিন্তু ইউটিআই বাড়তে পারে। তারপরে যেমন ধরেন আপনি ডায়াবেটিসের কি হচ্ছে, ডায়াবেটিস হয়ে গেলে যে রোগ জীবাণুকে যে ধরবে, এই রোগ জীবাণুকে ধরার জন্য যে সিস্টেম, অর্থাৎ যে শরীরে যে নিউট্রোফিল ওগুলো যে অ্যাটাক করবে, সেগুলো দেখা যাচ্ছে পাওয়ার কমে গেছে, ওই যে খুব কুইক যেতে পারে না, ওটাকে রোগ জীবাণুকে ধরতে পারে না, এগুলো কিন্তু কমে যায়। তারপরে যেমন ধরুন আপনার একটা কন্ডিশন আছে যে নিউরোপ্যাথি,
যে কোনো কারণে আপনার শরীরের হয়তো মূত্রথলির সেন্সেশনটা কমে গেছে, তখন কিন্তু আপনার ইউটিআই হতে পারে। তারপর এমন হতে পারে একটা ডায়াবেটিসের রোগী ধরেন, রক্তনালীগুলো একটু কম কাজ করে, তখন দেখা যায় যে ঠিক অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, ঠিক মতো ব্লাডারে রক্তনালী দিয়ে পাস করতে পারছে না, সেটার জন্য কিন্তু ইউটিআই মানে এটা লিঙ্গার করতে পারে। তো সাদামাটাভাবে রিকারেন্ট ইউটিআইয়ের কারণ হচ্ছে যে একটা হলো যে তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তার লোকাল যে ফ্যাক্টর সেখান থেকে হরমোন উজ্জ্ব হয়ে যাচ্ছে, তার হ্যাবিটের মধ্যে কোনো প্রবলেম থাকতে পারে, এগুলো মিলেই মোটামুটি। মানে পেশেন্ট আসলে আপনারা পেশেন্টের কাছ থেকে হিস্ট্রিটা নিয়ে এবং তাকে ক্লিনিক্যালি এক্সামিন করে এই করে থাকেন। মানে এখানে কিন্তু সোজা যে আমার এক পেশাবে জ্বালাপোড়া, আমার প্রস্রাব ঘন ঘন হচ্ছে, তলপেটে একটু ব্যথা, অস্বস্তি, এরকম যদি হয় তাহলে কিন্তু আপনাকে একজন ইউরোলজিস্টের কাছে যান, যে আপনার বিষয়টা বলেন, উনি প্রথমেই যেটা করবে একটা ইউরিন টেস্ট দেবে। এই রুটিন টেস্টেই কিন্তু অনেক ইনফরমেশন আমরা পেয়ে যাই, যে তার ওই যে পাস সেল আছে কিনা, ডাব্লিউবিসি আছে কিনা, এগুলো আমরা পেয়ে যাই। তারপরে এর সাথে দেখা গেলো ডায়াবেটিসের রোগী অনেক সুগার যাচ্ছে, সুগার কিন্তু খুব সুন্দর একটা মিডিয়া ফর গ্রোথ অফ ব্যাকটেরিয়া, তাই না, এগুলো হতে পারে। তারপরে যেমন ধরুন ইউরিনটা করে একটা আপনি ধারণা নিলেন, 1। 2 নম্বর, এরপরে ডাক্তার চাইবে যে ঠিক আছে তার কিডনিগুলো দেখি কেমন, প্রস্রাব জমে থাকে কেমন দেখি, পুরো এভিডেন্স আছে কিনা যে ইনফেকশন ছিল, এরকম মূত্রথলিতে বোঝা যায় কিনা, এটা যে হতে পারে। তারপর যদি পুরুষ মানুষ হয়, বয়স একটু ধরেন হয়তো 50 এরকম হয়ে গেছে, তখন তো তার প্রোস্টেটের প্রবলেম থাকে। ওই যে বললাম মুত্রথলির নিচেই যে প্রোস্টেট গ্ল্যান্ড, এই প্রোস্টেট গ্ল্যান্ডটার জন্য কিন্তু ইউরিন ইনফেকশন, এটা বড় হয়ে গেছে। বড় হলেই হচ্ছে কি আপনার প্রস্রাব ঠিকমতো পাস করতে পারছে না, স্ট্যাগন্যান্ট রয়ে যাচ্ছে, তখন কিন্তু ইউরিনের ইনফেকশন হওয়ার একটা চান্স থাকে। ওগুলো আমরা দেখে ফেলি। তাহলে কি গেল, একটা হচ্ছে ইউরিন রুটিন গেল, একটা আল্ট্রাসাউন্ড গেল। এরপরে যদি আপনি মনে করেন যে না, তার আমার তো আরও ডকুমেন্টেড হতে হবে, তাহলে একটা কালচার করে ফেলেন। কালচার করে ফেলে যখনই আপনি কালচার করবেন, কালচার করার সময় রুগীকে কতগুলো জিনিস ক্লিয়ার বলে দিতে হবে, বিশেষ করে মেয়েদের। কারণ যদি এই ইউরিনটা যদি আপনার হাতে কোনো জায়গাতে লাগে, কন্টামিনেশন হয়ে গেল কিন্তু। এবং কালচারটা করার সময় সাথে সাথে তাকে বলতে হবে যেভাবে আপনি কালেক্ট করেন সেটা যেন আপনার কোনোভাবে হাত স্পর্শ করে ড্রপ যেন ভিতরে না যায়, তাহলে কিন্তু কন্টামিনেট হয়ে মানে হাতের সাথে যে ব্যাকটেরিয়াগুলো ছিল সেটা কিন্তু ইউরিনে চলে যাচ্ছে, রেজাল্টটা তো তখন কালেকশনটা খুব ডেঞ্জারাস। বিশেষ করে যারা ওবেস, একটু মোটা সোটা যারা মেয়ে, তাদের কিন্তু ইউরিন এভাবে কালেকশন করা খুবই কঠিন। তখনও কিছু পদ্ধতি আছে, যদিও প্র্যাকটিক্যালি ওটা কম করা হয়। যেমন ধরেন হয়তো ক্যাথেটার দিয়ে ইউরিন নিয়ে নেওয়া, ক্যাথেটার দিয়ে ইউরিনটাকে কালেক্ট করে নেওয়া, অথবা যেমন ধরুন হয়তো এটাও সম্ভব হচ্ছে না, ছোট বাচ্চা ক্যাথেটারও করতে পারছে না, দেখা গেল যে পেটের এখানে একটা ফুটা করে ওখানে মূত্রথলির মধ্যে ঢুকে ওখান থেকে ইউরিন কালেক্ট করে নেওয়া, তাহলে কিন্তু শিওর যে আপনার কন্টামিনেশন চান্স ভেরি মানে নাই বললেই চলে। তো কিন্তু প্র্যাকটিক্যালি তো ছেলেদের যেমন খুব ইজি নেওয়া যায়, আমরা বলি নন টাচ টেকনিক, মিডস্ট্রিম, অর্থাৎ একটু পেশাব হলো তারপরে ধরেন এবং কোনোভাবে টাচ করবে না। মেয়েদের জন্য একটু কঠিন, মেয়েদের জন্য একটু কঠিন, বাট যদি খুব খেয়াল করে যে ল্যাবিয়াটাকে ঠিকমতো অ্যাপার্ট করে নিয়ে পেশাব দিয়ে ধরে যদি নিতে পারে এটা ভালো, আদারওয়াইজ কিন্তু ভেরি ডিফিকাল্ট। এই একটা। আর একটা হচ্ছে আমরা অনেক সময় করি কি যে সেই রুটিন টেস্টই হোক, আমরা কালচার করতে হোক, ইউরিন দিচ্ছি, অনেকক্ষণ পরে ল্যাবরেটরিতে দেখলো, তাহলে কিন্তু কিছু রিপোর্টে ঝামেলা তারতম্য হতে পারে। মানে অ্যাকুরেসিটা মেইনটেইন করার জন্য যে তার যে রেজাল্টটা আসছে। আর কালচারের ক্ষেত্রে তো রোগীকে আপনি নিতেই পাচ্ছেন না, ল্যাবরেটরি নিতে পাচ্ছেন না, তখন আপনাকে একটা ভালো ল্যাবরেটরির সাথে যোগাযোগ করে কালচারের যে বোতল আছে ওটা আপনি নিয়ে আসেন, নিয়ে এসে ওখান থেকে দেন। এবং স্পেশালি ইনফেকশন দেখার জন্য সকালের ইউরিনটা খুব ভালো, সকালের ইউরিনটা খুব ভালো। তো আমি সকালের ইউরিন তো আপনি রাখতে পারবেন না, অতক্ষণে করবেন ল্যাবরেটরি যাবেন রাখতে, তাহলে কি আমি বলি যে রাতে একবার পেশাব করে ফেললেন, হয়তো ঘুম থেকে উঠে পেশাব করলেন, করে এরপর একটা ধরে রাখেন, ধরে রেখে আর পেশাব করবেন না, করে চলে যাবেন, যে দিয়ে নিয়ারেস্ট ল্যাবরেটরিতে দেন। তবে এখানে একটা কথা আছে, ল্যাবরেটরি কিন্তু কালচারের ক্ষেত্রে আপনাকে একটু চুজি হতে হবে, মানে মোটামুটিভাবে একটু কোয়ালিটি ল্যাবরেটরি যেগুলো আপনার মধ্যে ধারণা আছে সেসব ল্যাবরেটরিতে করাই ভালো, যেখানে সেখানে কালচারের রিপোর্ট। কারণ ওখানে যে পরিবেশ তৈরি করে, যে মিডিয়া করার আগে যে সিস্টেমেটা তারা ব্যাকটেরিয়াটাকে গ্রো করায়, এগুলো কিন্তু একটু ভালো ল্যাবরেটরিতে যাওয়াটাই আমি সাজেস্ট করব। মানে অ্যাকুরেসিটা যাতে ঠিক থাকে, মানে আলটিমেটলি আপনাদের ডায়াগনোসিসটা যেন মানে সঠিক এবং নির্ভুল। কারণ এটার উপরে খুবই
খুব বেশি নির্ভর করছে যে পেশেন্টকে আপনারা কি অ্যান্টিবায়োটিক দিবেন বা এবং অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে বলি যে ধরুন আপনার একটা অ্যান্টিবায়োটিক ডাক্তার ঠিক করে দিল, আপনি 2 দিন খেয়ে দেখলেন যে ইউর ফাইন, মানে আপনি দুটোই কিনেছেন মেডিসিনের দোকান থেকে, বাস দুটো খেয়ে আর খবর নেই, কমপ্লিট করলেন, এগুলো করবেন না। অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে যখনই যদি ডাক্তার সাহেব বলে থাকেন যে আপনি 5 দিন খাবেন, আপনি 7 দিন খাবেন, প্লিজ কমপ্লিট দি টোটাল অ্যাডভাইস অফ দি ডক্টরস, ডোজটাকে আপনি কমপ্লিট করেন। এটা কিন্তু খুবই দরকার। না হলে হয় কি, একটা সাপের গায়ে বাড়ি দিলেন, একটা বাড়ি দিলেন, মরে নাই, আরও ফোঁড়া কিন্তু এরকম করে তুললো। কিন্তু যদি আপনি কয়েকটা বেশি বাড়ি দিয়ে দেন তাহলে কিন্তু একবারে মরে গেল। তো ঠিক ব্যাপারটা কিন্তু এইরকমই কিছুটা, ওই আমরা বলি যে রেজিস্ট্যান্ট হয়ে যায়, এবং মাঝে মধ্যে আমরা বলি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট, মানে কোনো ড্রাগই কাজ করছে না। এখন কিন্তু স্যার প্রচুর পেশেন্ট পাওয়া যাচ্ছে যে যাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আছে, এবং কথায় কথায় আপনার হয়তো ইউরিন ইনফেকশনই নাই, কিন্তু দেখা যাচ্ছে যে আরও অনেক কারণে আপনার একই রকম সিমটম হতে পারে। যেমন ধরেন হয়তো মেয়েদের জন্য ভ্যাজাইনাতে কোনো ইনফেকশন হলে অনেক সময় এরকম সিমটম হয়ে যায়। তারপর কিছু কন্ডিশন আছে আমরা বলি পেনফুল ব্লাডার সিনড্রোম, মূত্রথলিতে একটা ইয়াতে কোনো ইউরিন ইনফেকশনও পাওয়া যাচ্ছে না, কিছুই পাওয়া যাচ্ছে না, কিন্তু আপনি যখনই যাচ্ছেন অথবা দোকান থেকেই, যে আমাদের দেশে তো ওষুধ কেনা অত কঠিন না, আপনি এটি ব্যাস দোকানদারি হয়তো খাচ্ছেন, কিন্তু এটা প্রয়োজন নাই। এই জন্য কিছু কিছু ক্ষেত্রে আপনাকে বিশেষ করে অ্যান্টিবায়োটিক খাওয়ার ক্ষেত্রে একটু আমার মনে হয় ইউরোলজিদের একটু পরামর্শ নেওয়ার জন্য আমি সাজেস্ট করব। এটা কিন্তু এটা এত আমি বলছি এই জন্য যে এত বেশি রুগী আসে এবং এত সাফার করে, যে বহু রুগী আছে যারা ওই কি বলে যে নিজের মতোই সব কিছু ডাক্তারি করে, এটাও ঠিক না। মানে অ্যাওয়ারনেসের জায়গাটাতে স্যার আমরা এখন অনেক পিছিয়ে আছি। আচ্ছা স্যার, যদি কারো ইউটিআই যদি আনট্রিটেড থাকে, যে চিকিৎসা তিনি নিলেন না সঠিক সময়ে, বা আপনি যেটা বললেন যে ঔষধ 2 দিন খেয়ে তিনি ছেড়ে দিলেন, এটার পরবর্তী কি জটিলতা আনট্রিটেড থাকলে এখন নির্ভর করবে যে আল্লাহ তাআলা তো আপনার বডিতে অনেক ডিফেন্স দিয়ে দিয়েছে, তাই না? ডিফেন্সে দেখা যায় হয়তো এমনি এমনি ভালোই হয়ে যাচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা আরও কমপ্লিকেটেড হয়ে যাবে। কমপ্লিকেটেড কি, যে ইউরিনে যে ইনফেকশন ছিল, ইনফেকশনটা আপার ট্র্যাক্টেও চলে যেতে পারে, এবং এটা কন্টিনিউয়াস করলে তার কিডনি নষ্ট হয়ে যেতে পারে। অনেক সময় পাইলোনেফ্রাইটিস আমরা বলি, ওখান থেকে কিডনির চারিদিকে পাস হয়ে যেতে পারে, একেবারে পাস হয়ে কিডনি একদম নষ্ট হয়ে গেল। তারপরে এই আনট্রিটেডটাই, এই ইনফেকশনটা এত বেশি হয়ে গেছে, আমরা বলি ইউরোসেপসিস, যে পেশেন্টকে তখন দেখবেন যে আমি মাঝে মধ্যেই কিন্তু রুগী পাই, মানে বলা যায় যে আমার আন্ডারে প্রতি সপ্তাহে 1-2 রুগী ইউরোসেপসিসের আমি পাই। এই গ্রুপটা হচ্ছে স্পেশালি একটু এল্ডারলি, এই গ্রুপটা হচ্ছে কোমরবিডিটি আছে অনেক, তার মধ্যে ডায়াবেটিস তো থাকেই, অথবা কিছু আছে বেড রিডেন, স্ট্রোক ছিল হিস্ট্রি, ঠিকমতো পেশাবও করতে পারে না, অথবা একটা গ্রুপ আছে যে তার কন্টিনিউয়াস ক্যাথেটার দিয়ে রাখছেন আপনি, অথবা আরেকটা গ্রুপ আছে যাদের রেগুলার ইন্টারভ্যাল আপনি ক্যাথেটার করছেন, সকাল দুপুর বিকেল রাত। এই গ্রুপের মধ্যে দেখা যায় যে, অথবা একটা আছে যেগুলো করছে কিন্তু ওই ডাক্তারের পরামর্শ ওইভাবে আর নেওয়ার প্রয়োজনীয় বলবো না, যে একসময় যে ফেডআপই হয়ে যায় যে কি আর করব, অথবা ফ্যামিলির সাপোর্ট ওরকম আছে দেখা যাচ্ছে। এবং এসব রোগী কিন্তু অনেক সময় অত্যন্ত খারাপভাবে আসে, একেবারে জ্বর, অল ফিচার্স অফ সিস্টেমিক ইনফ্ল্যামেশন, ইনফেকশন নিয়ে চলে আসে, এবং তাদের তখন কিন্তু ম্যানেজ করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এটা একটা খেয়াল রাখতে হবে। এবং আপনি যে ট্রিটমেন্ট করলেন ক্রনিক ইনফেকশন, আলটিমেটলি কি কিডনি নষ্ট হয়ে যাবে, আলটিমেটলি কি কিডনির মধ্যে পাস জমবে। তারপরে আরও কিছু আছে, যেমন ধরেন আমাদের দেশে অনেক সময় আমরা ইগনোর করি। বিরতিতে যাব, বিরতি পর আবার ফিরে আসছি। প্রিয় দর্শক, জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে এই পর্যায়ে একটি ছোট বিরতিতে আছি, বিরতির পর ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি শেষে আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা মূত্রনালীর ইনফেকশন বিষয়ে কথা বলছি। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন মেজর জেনারেল প্রফেসর মোহাম্মদ শহীদুল ইসলাম, এসজিপি অবসরপ্রাপ্ত, সিনিয়র কনসালটেন্ট ইউরোলজি বিভাগ, ইউনাইটেড হাসপাতাল, ঢাকা। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদেরকে ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। স্যার, বিরতি শেষে আপনাকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। ইউটিআই নিয়ে স্যার আপনি বলছিলেন অনেকগুলো বিষয়ে অলরেডি আমাদের আলোচনায় স্যার উঠে এসেছে। তো আমরা তো আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে এখন আছি, আমি একটু ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে চাই যে ইউটিআই চিকিৎসায় সাধারণত আপনারা কি কি ধরনের মেডিসিন দিয়ে থাকেন বা কি কি করে থাকেন? চিকিৎসার আগে তো একটু ডায়াগনোসিস করতে হবে। ডায়াগনোসিস তো বললামই যে কিছু তার উপসর্গ দেখা দেবে, যেগুলো বলেছি আমি অলরেডি। এরপরে ধরুন কিছু টেস্ট, এর মধ্যে ইউরিনের একটা রুটিন টেস্ট করতে হবে, কালচার করতে হবে, আলট্রাসোনোগ্রাম, কিডনি, ইউরেটার,
এই এলাকার একটা আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে। তারপরে যদি কোনো কোনো সময় এমনও হয় যে তার সিস্টোস্কোপি বললে আমরা পেশাবের নালীটাকে সিস্টোস্কোপি করে দেখা লাগতে পারে। তারপরে যদি কমপ্লিকেটেড ডিউটি হয়, আপনি মনে করছেন যে হয়তো তার আপার ট্র্যাক্ট, কিডনি এগুলোতে কোনো সমস্যা থাকতে পারে, তখন অনেক সময় আমরা আরও হায়ার টেস্ট সিটি স্ক্যান পর্যন্ত করে থাকি। এরপরে ডায়াগনোসিস হলো, এখন আমি কি চিকিৎসা দিব, তাই না? তো চিকিৎসা আপনি যেহেতু আমাকে করে বলেন না, একেবারে ছোট বাচ্চা দিয়ে আমরা শুরু করি। যেমন ধরুন পুরুষ বাচ্চা যদি হয়, পুরুষ বাচ্চা হলে যে প্রবলেমগুলো, একটা হচ্ছে যে ফাইমোসিস, পেনিসের মাথায় যে চামড়া থাকে যেটা আমরা খতনা করে ফেলে দিই, অনেকে তো এটা ফেলেন না, রিচুয়াল কারণে তারা অনেকেই ফেলেন না। এইটা দেখতে হবে জোড়া লাগা কিনা, এটা জোড়া লাগা ঠিক মতো, এটা পিছনের দিকে ফুটে না, যেটাকে বলে ঠিক মতো ফুটছে না, এটা আপনাকে দেখতে হবে। মানে প্রস্রাবটা মানে পুরোপুরি ক্লিয়ার না হওয়া, এটা একটা কারণ, এটা দেখতে হবে। তার পুরুষ বাচ্চাদের ক্ষেত্রে ওই যে পেনিসের নলের মধ্যে একটা ভ্যালভ থাকে, আমরা বলি পোস্টিরিয়র ইউরেথ্রাল ভ্যালভ, যে বাচ্চা স্ক্রিমিং করছে, একটু চিৎকার করে, পেশাব করতে কষ্ট হয়, অথচ তার সাথে সাথে ইউটিআইও থাকে, ওটা দেখতে হবে ওইটা আছে কিনা। তারপরে কিছু কিছু বাচ্চার ওই যে ঠিক শির দাঁড়ার পিছনে এরকম ফোলা থাকে, যে ওই যে মাইলোসিল, মেনিঙ্গোমাইলোসিল টাইপের কিছু রোগ থাকে, যার কারণে দেখা যাচ্ছে যে তার পেশাবই ঠিকমতো হয় না, মূত্রথলির নিউরোজেনিক নার্ভজনিত কারণে মূত্রথলিটা ঠিকমতো পাম্প করে না, তার উইটিয়া হয়। তাহলে এই জিনিসগুলো কিন্তু একটু অ্যাড্রেস করতে হবে, আন্ডারলাইং কজগুলো অ্যাড্রেস করতে হবে। তারপরে যেমন মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে আগেই বলেছি যে একটা ওই যে দুটো নল যে মূত্রথলির মধ্যে ঢুকলো, ওখানে কিন্তু একটা ভ্যালভের মতো আছে, যাতে রেট্রোগেড পিছনের দিকে প্রস্রাবটা না উঠতে পারে, পিছনে উপরের দিকে না উঠতে পারে। কিন্তু এইটার প্রবলেম থাকে। যেমন কোনো কোনো ক্ষেত্রেতে বলাই হয় যে যদি ছোট বাচ্চা মেয়েদের জ্বর আসে, তাহলে কুইক দেখো যে তার জন্মগত ত্রুটির মধ্যে ভিউয়ার আছে কিনা, তো এটা কিন্তু এক্সক্লুড করতে হবে। এটা গেল। তারপরে এখন এই গ্রুপটার চিকিৎসার মধ্যে কি চিকিৎসা আপনার অ্যাজ পারি, যেমন ইউরিন করলেন, করে আপনি ইনফেকশন পেলেন, আপনি তাকে একটা অ্যান্টিবায়োটিক দিলেন, অ্যান্টিবায়োটিকের একটা নির্দিষ্ট কোর্স আছে সেভাবে দিলেন। সিমটম যদি থাকে সেরকম হয়তো অনেক সময় প্যারাসিটামল লাগতে পারে, অনেক সময় যে তার ইউরিনটা খুব বেশি অ্যালকালাইন হয়ে গেছে, ওটাকে অ্যাসিডি করার জন্য ওষুধ দেওয়া লাগতে পারে মোটামুটি। এবং মাকে একটু বলে দিতে হবে যে তার টয়লেট ট্রেনিংটা যেন ঠিকমতো হয়, ঠিকমতো যেন তার ওই যে প্যাম্পার্সগুলো যে চেঞ্জ করা হয়, এই মোটামুটি মেয়েদের জন্য। শুধু তাই না, মেয়ে বাচ্চাদের জন্য ইয়েগুলো যে ওই যে যখন শৌচ করায় মা, যেন ওই টিস্যু ইউজ করার সময় অথবা হাত ইউজ করার সময় ওই যে ব্যাক থেকে ফ্রন্টে যেন না টানে, পিছনে যেন না টানে, কন্টামিনেশন যাতে না হয়। তারপর ওইটাকে একটু ড্রাই করে নেয়, যেন ওয়েট থাকলে, বলে ওয়েট থাকলে কিন্তু ব্যাকটেরিয়াল কন্টামিনেশন এবং অ্যাসেন্ডিং ইনফেকশনের চান্সটাও কিন্তু বেড়ে যায়, এই মোটামুটি বাচ্চাদের জন্য। তারপরে যেমন একটা ইয়াং অ্যাডাল্ট ফিমেল, ওই কতগুলো একেবারে কমন, যে পানি খাওয়া, একটা নির্দিষ্ট পরিমাণ পানি ধরেন 2 থেকে 3 লিটার, যদি অন্য কোনো বিধিনিষেধ না থাকে খেতে হবে। টাইমলি প্রস্রাবে যেতে হবে, মেলামেশার আগে অবশ্যই পরিষ্কার হতে হবে, ইয়েটাকে ইউরিনারি ট্র্যাক্টটাকে খালি করতে হবে, অর্থাৎ ব্লাডারটাকে খালি করতে হবে, প্রস্রাব করতে হবে, পরে পরিষ্কার হতে হবে। তারপরে যদি কোনো স্পার্মিসাইডাল ইউজ করে থাকে সেটাকে খেয়াল করতে হবে, লুব্রিক্যান্ট ইউজ করলে সেটার থেকে হচ্ছে কিনা সেটা খেয়াল করতে হবে। কোনো রকম যদি ওই যে ডিভাইস ইউজ করা থাকে জন্ম নিয়ন্ত্রণের জন্য, সেটার দিকে এগুলো একটু নজর দিতে হবে যে এগুলোই হচ্ছে কিনা। তারপরে যে সাথে যদি সিস্টেমিক কোনো ইলনেস থাকে সেটারও চিকিৎসা করতে হবে। এর সাথে সাথে এটার ট্রিটমেন্ট কিন্তু সিমটোমেটিক, যে একটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক কিন্তু ইনফেকশন পেলে আপনাকে অ্যান্টিবায়োটিক খেতে হবে। এখন যদি উনি ওরাল অ্যান্টিবায়োটিকে দেখা যাচ্ছে হয়ে যাচ্ছে, ফাইন, আপনি ওরাল অ্যান্টিবায়োটিক দেবেন। যদি ওটাতে না হয় তখন ইনজেক্টেবল, অথবা কমপ্লিকেটেড অনেক সিমটম নিয়ে এসছে, বেটার, রোগীর বমি হচ্ছে, আপনি সেখানে ইনজেক্টেবলে চলে গেলেন। তো এইসব রোগী ইনজেক্টেবল বেশিরভাগই হসপিটালাইজড করে নিয়ে চিকিৎসা করাই ভালো। তারপরে কিছু জানান ধরুন ওই যে ক্র্যানবেরি জুস দেখবেন আজকাল খুব মেয়েরা খাচ্ছে, ক্র্যানবেরি বলা হয় যে এটা একটু প্রিভেন্ট করে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে, ক্র্যানবেরি জুসটাও খাওয়া যেতে পারে। তারপরে যেমন ধরেন মেনোপজ হয়ে গেছে, মেনোপজ হয়ে গেলে তার কিন্তু অনেক সময় ওই যে যেটাকে বলে যে তার যে হরমোনাল উইথড্রটা হচ্ছে, এতে ভেজাইনা আশেপাশে সব কিন্তু শ্রিঙ্ক করে যায়, ওই জায়গাতে তখন লোকাল আপনি ওই যে এস্ট্রোজেন ক্রিম টাইপের কিছু লাগাতে পারেন, এগুলো অসুবিধা নেই। আর একটা জিনিস বলি, এটা একটু কবিরাজি টাইপ কথা যদিও, এই যে টক দই আছে না আমাদের, টক দইটাও কিন্তু ক্রিমের মতো করে লাগানো যেতে পারে, এটার কোনো সাইড এফেক্ট নেই। আই এম হ্যাভিং লট অফ পেশেন্ট যাদের তারা টক দইতে কমফোর্টেবল,
আর কেউ কেউটা বলে যে কাপড়ে লেগে যায়, কিন্তু এটা কিন্তু ভালো, সাইড ইফেক্টও নাই। ওই যে ওখানকার যে ল্যাক্টোবেসিলাস যেগুলো হয়েছে, নষ্ট হয়ে গেছে, সেটা কিন্তু রিগ্রোথ করতে হেল্প করে এই টক দই। যে কাজটা করছে আপনার ওই যে এস্ট্রোজেন ক্রিম, এগুলোতে যে প্রিমারিন নামে আমাদের দেশে খুব পাওয়া যায়, ওটা কিন্তু ব্যবহার করা যেতে পারে। মোটামুটি এটুকু। আর যদি কোনো অন্য প্রবলেম থাকে, যেমন আপনার পাথর আছে, আপনার টিবি হয়েছে, এগুলো হলে তো সেগুলোর চিকিৎসা করতে হবে। যে কিডনিতে পাথর, নলে পাথর, মূত্রথলিতে পাথর, টিবি, এ জাতীয় যদি কিছু হয় সেটা চিকিৎসা করতে হবে। তারপরে এল্ডারলি পুরুষ যারা, পুরুষদের ক্ষেত্রে তো সব থেকে বেশি দেখার হচ্ছে প্রোস্টেটটা বড়, যে প্রোস্টেট গ্ল্যান্ড তার বড় হয়েছে। এখন এই প্রোস্টেট গ্ল্যান্ড বড় হলে আপনাকে প্রোস্টেটের চিকিৎসা তো করতেই হবে, যে অন্তত হিন্ড্রেন্স উইদাউট হিন্ড্রেন্স পেশাবটা যেন করতে পারে, এটা একটা করতে হবে। তারপরে যদি ডায়াবেটিস, আগে বলেছি ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস চিকিৎসা করতে হবে। তারপরে যারা ধরেন হয়েছে, স্ট্রোক হয়েছে, একটা জিনিস খেয়াল রাখবেন যে শুধু কিন্তু লোকাল ফ্যাক্টর দিয়েই প্রস্রাব করে না মানুষ। আপনার কন্ট্রোল একটা সেন্ট্রাল, আপনার কন্ট্রোল সেন্ট্রাল। স্ট্রোক হলো ওই সেন্টারটা, ইউরিনের সেন্টার যেটা নিশ্চয় নষ্ট হয়ে গেল, তাই না? তারপরে যেমন ধরেন কোমরে, এখানে প্রবলেম হতে পারে, তারপরে মূত্রথলিতে, সবগুলোই কন্ট্রোল আছে। তো স্ট্রোকের রোগী সেভাবে সেটার চিকিৎসা করতে হবে। তারপরেও পেশাব করতে পারে না, তখন ক্যাথেটার দিতে হবে আপনাকে। তারপরে ওটাতে ক্যাথেটারের প্রবলেম হচ্ছে, ঠিক আছে, মাঝে মধ্যে ক্যাথেটার দিবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার কাছ থেকে আমরা অনেক কিছু আজকে জানতে পারলাম। সময় থাকলে আরো জানা যেত স্যার, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বে আলোচনা ছিল এ পর্যন্তই। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।